নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত জানাই। আমি বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের সহশিক্ষিকা সংহিতা চক্রবর্তী আজ আমার ক্লাস 7-এর ছেলে মেয়েদের সঙ্গে পড়ব একটি কবিতা। কবিতাটির নাম চিরদিনের এবং লিখেছেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আমরা পাঠদানের একটা সম্ভাব্য সূচি জানিয়ে দিতে চাই ছেলে মেয়েদের। আমরা পরপর কিভাবে এগোবো একটুখানি দেখে নাও। আমরা প্রথমেই যিনি লিখেছেন সেই কবির সম্পর্কে জানব, তারপরে এই কবিতাটি কিভাবে পেলাম উৎস সম্পর্কে জানব, তারপর জানব কবিতাটির সার সংক্ষেপ, তারপর কবিতাটির নাম এমন কেন অর্থাৎ নামকরণ। এরপরে আমরা কবিতার যে স্তবকগুলি রয়েছে সেটিকে 4টি পর্যায়ে ভাগ করে পাঠ করব, তার ব্যাখ্যা এবং আলোচনা করব, আর সেই সঙ্গেই আমরা প্রত্যেকটি স্তবক ধরে ধরে সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমেই জেনে নিই যিনি এই চিরদিনের কবিতাটি লিখেছেন তার সম্পর্কে। কবি পরিচিতি। সুকান্ত ভট্টাচার্য 1926 থেকে 1947 এই সময় পর্বে তার জীবৎকাল। আধুনিক বাংলা সাহিত্যের অসামান্য জনপ্রিয় এবং শক্তিমান কবি তিনি। কিশোর কবি নামে পরিচিত। কৈশোর থেকেই তিনি যুক্ত হয়েছিলেন সাম্যবাদী রাজনীতির সঙ্গে। পরাধীন দেশের দুঃখ দুর্দশা জনিত বেদনা এবং শোষণমুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন, শোষিত মানুষের কথা এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য তাঁদের সংগ্রাম সুকান্ত ভট্টাচার্যের কবিতার মূল প্রেরণা। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র বাংলা সাহিত্যের বিষয়বস্তুর নতুনত্বের চেয়েও প্রকাশভঙ্গিতে ছিল বলিষ্ঠ। তোমরা দেখতেই পাচ্ছ তাঁর প্রয়াণ 1947 সালে, আর প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত 1948-এ, অর্থাৎ প্রথম কাব্যগ্রন্থটি তিনি তার প্রকাশ দেখে যাননি। কবির অন্যান্য কাব্যগ্রন্থগুলি ঘুম নেই 1950 সালে প্রকাশিত, পূর্বাভাস 1950 সালে প্রকাশিত এবং মিঠে কড়া 1952 সালে প্রকাশিত। এরপর আমরা জানব আমাদের আজকের পাঠ্য কবিতাটির উৎস সম্পর্কে। দেখো, এই ঘুম নেই 1950 সালে প্রকাশিত সুকান্ত ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ তার 21 সংখ্যক কবিতা আমাদের আজকের পাঠ্য কবিতাটি। আর পাশেই দেওয়া রয়েছে ঘুম নেই এই কাব্যগ্রন্থটির প্রচ্ছদ বা মলাটের ছবি। বুঝতেই পারছো এই কাব্যগ্রন্থও তিনি দেখে যাননি। তার জীবৎকাল অতি সামান্য, সেই সময় পর্বের মধ্যে একটিও কাব্যগ্রন্থ প্রকাশিত হতে কবি দেখে যাননি, কিন্তু তিনি আজও আমাদের মধ্যে তার সৃষ্টিতে বেঁচে আছেন। আমরা এরপর কবিতাটির সার সংক্ষেপ সম্পর্কে জেনে নিই। চলো। চিরদিনের কবিতায় কবি একদিকে যেমন গ্রামীণ মানুষের সহজ সরল নিত্যবহতা জীবনযাপনের ছবি এঁকেছেন, অন্যদিকে তেমনি দুর্ভিক্ষের অভিশাপ মোচন করে তাদের পুনরায় বেঁচে ওঠার স্বপ্ন লড়াইকে দেখিয়েছেন। বাংলার যে কোনো একটি গ্রামের নিজস্ব ছবি ধরা পড়েছে এ কবিতায়। এখানে কোনো ব্যস্ততা নেই। বৃষ্টিমুখর গ্রামটি যেন লজ্জায় অবনত। এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ নেই। মানুষের পায়ের চলাতেই সবুজ মাঠ পথ করে দেয়। জোড়া দিঘি, তালের সারি, বাঁশের ঝাড়ে গ্রামের সবুজ চেহারা আঁকা। পচা জল আর মশার অত্যাচারে রোগজর্জর মানুষের কষ্টে গ্রাম যেন নীরব হয়ে থাকে। বর্ষায় গ্রামের মজা নদী উপচিয়ে বিদ্রোহের বান ডাকে যেন। কৃষক বধূরা শাঁখ বাজিয়ে সন্ধ্যাকে ডাকে। সন্ধেবেলায় প্রাচীন বটতলার আড্ডায় জনমত তৈরি হয়। বিগত দুর্ভিক্ষে এ গ্রামের অসহায় মানুষেরা দিক বিদিকে চলে গেলেও অধিকাংশ মানুষের পরিশ্রমে এ গ্রাম
তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। কৃষক বধূরা ঢেঁকিতে ধান ভানে, কামার কুমোরেরা নিত্য কর্মধারা বজায় রাখে, কৃষকদের অক্লান্ত পরিশ্রমে সবুজ সোনার ফসল ফলে মাঠে মাঠে। ঠাকুমা তার নাতনিকে সেই জীবনমুখী উত্তরণের স্বপ্ন চেনান রাতের বেলার গল্প বলে। এই আমরা কবিতাটা সম্পর্কে কি বলা হয়েছে সংক্ষেপে জেনে নিলাম। আমরা যখন কবিতা পড়ব তখন আমরা দেখব পরপর লাইনগুলিতে কিভাবে এই বিশেষ বার্তাগুলি দেওয়া রয়েছে। এরপরে আমরা নামকরণ সম্পর্কে জানব। কেন চিরদিনের এই নামটি পেলাম? পল্লী বাংলার চিরদিনের প্রাণ, রোগ বালাই, দুর্ভিক্ষ ইত্যাদি অতিক্রম করে তার বেঁচে থাকার সংগ্রাম এই কবিতার ছত্রে ছত্রে প্রকাশিত। আবহমান বাংলা ও বাঙালির কথা বলা এই পাঠ্য কবিতাটির চিরদিনের নাম তাই সার্থক ও সুন্দর বলে আমরা মনে করি। আমরা তো কবিতা পড়ব, তোমাদের যে সাহিত্য মেলা এই যে পাঠ্য বইটি আছে, তোমাদের সবার কাছে আছে সে পাঠ্য বই। সেই পাঠ্য বইয়ে আমরা এই কবিতাটি পাবো ৭৪ পৃষ্ঠায়। তার আগে তোমাদের জন্য আমি কবিতাটি একবার বলে ছবি দেখিয়ে বলবো, প্রত্যেকটা স্তবক ধরে ধরে। একটু দেখি প্রথম এবং দ্বিতীয় স্তবক, তার ছবি। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা চিরদিনের। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ছাড়ে আত্মদানের সাড়া। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। আমরা প্রথম দুটি স্তবক দেখতে পেলাম ছবিতে এবং পড়লাম। কি বলছেন কবি? এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা কি কখনো থেমে যেতে দেখেছো? ঘড়ি নষ্ট হয়ে গেলে থেমে যায়। তাহলে বুঝতেই পারছো সেই গ্রামের জনজীবনের যে অবস্থা সেটা বোঝাতে গিয়ে কবি রূপক হিসেবে ব্যবহার করেছেন ঘড়ির কাঁটা থেমে যাওয়া। একটি বিশেষ গ্রামীণ স্বভাবের ইঙ্গিত দিয়েছেন। তারও আগে ভারী চমৎকার একটি শব্দবন্ধ প্রয়োগ করেছেন কবি। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে, গাঁ অর্থাৎ গ্রাম। বৃষ্টি মুখর বৃষ্টির শব্দে ভরা। আর লাজুক কেন? গ্রাম কি করে লাজুক হয়? লাজুক মানে লজ্জায় ভরা, লজ্জাবনত। কেন? সাধারণত আমরা দেখি, আমরা যারা যখনই কোনো বিষয়ে নতুন স্কুলে নতুন জায়গায় গেছি তখন আমরা একটু জড়সড় হয়ে থাকি, সংকোচে একটু লজ্জিত হয়ে থাকি, বা বিশেষ কোনো কাজ, অনভিপ্রেত কোনো কাজ ঘটিয়ে ফেললে আমরা একটু লজ্জা পাই। তখন কি করি? মাথা নিচু করে থাকি বা চোখ নিচু করে ফেলি, তাই তো? সরাসরি অন্যের সঙ্গে চোখ মেলাতে পারি না। এই বৃষ্টি মুখর যে লাজুক গাঁ, সেখানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর সেই গ্রামটাকে, সেই গ্রামের জনজীবনকে একক বিচ্ছিন্ন করে রেখেছে। শহরের মতন তো গ্রামের রাস্তাঘাট এমন পাকা সুন্দর নয়, সুপরিকল্পিতও নয়। তাই লাজুক গাঁ সে পরস্পরের সঙ্গে বিচ্ছিন্ন, আর গাছপালাগুলি বৃষ্টিতে ভিজে নুইয়ে পড়েছে। মনে হচ্ছে যেন তারা লজ্জায় অবনত হয়ে আছে। গ্রামের বৃষ্টির একটা সুন্দর ছবি আমরা দেখলাম এই লাইনে। আর ওই যে তোমাদের বলছিলাম যে কেন ঘড়ির কাঁটা থেমে গেছে। তোমরা যারা আমার শহরের ছেলে মেয়ে, তারা দেখো যে মা বাবারা বলতে থাকেন, এই তাড়াতাড়ি করো, স্কুলের বাস এসে যাবে বা স্কুলের গাড়ি এসে যাবে, অথবা হেঁটে যাবে যারা, তাদেরও দেরি হয়ে যাবে, 10টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। অথবা মা বাবা নিজেও কাজে বেরোনোর আগে ওই ঘড়ি দেখে ঘড়ির মতন চলতে থাকেন, সারাক্ষণ বলতে থাকেন তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে। ঘড়ির আগে যেন আমরা ঘড়িকে হারিয়ে দিয়ে ছুটতে থাকি। তো গ্রামের মানুষেরা কি কাজকর্ম করেন না? সেই বাচ্চারা কি স্কুলে যায় না? যায়, কিন্তু প্রকৃতির সময়ে তাদের স্বভাব এমনি বাঁধা
যে সেখানে কিন্তু তাদের ঘড়ি দেখে চলতে হয় না। আর সেই জীবন অনেকটাই স্লথ, অনেকটাই শিথিল, নিজের মতো তারা চলে, অত তাড়াহুড়ো করে তারা চলেন না। তাই ঘড়ির মাপে জীবন বাঁধা নেই, জীবন চলে নিজের ছন্দে। তাই বলেছেন এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। আর কি বলেছেন? সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। গ্রামের মানুষ নাগরিক স্বাচ্ছন্দ্য সবসময় পান না, সেখানে সুপরিকল্পিতভাবে পাকা রাস্তা নেই, কিন্তু তারা যে পথে হাঁটেন সেই পথেই কিন্তু পায়ে পায়ে পথ তৈরি হয়। তোমাদের আমি দেখাবো এরকম একটি পথের ছবি। দেখো, তোমরা দেখতে পাবে হাঁটতে হাঁটতে দেখো সবুজ মাঠের বুকে পথ তৈরি করেছেন গ্রামের মানুষ। হেঁটে যাচ্ছেন যে পথ দিয়ে, যেখান দিয়ে রোজ, ওই জায়গাটাও একসময় সবুজ ছিল, কিন্তু রোজ একই জায়গা দিয়ে হাঁটছেন বলে সেখানের ঘাস আর জন্মাতে পারছে না, ফলে পথ তৈরি হয়ে গেছে। গ্রামের মানুষ নিজের পথ নিজেরাই তৈরি করে নেন, এতটাই স্বাবলম্বী তারা, কোনো কিছুতেই তাদের যেন অভিযোগ নেই। নিজেদের পায়ে পায়ে তারা চলার পথ তৈরি করে নেন। এরপর কি বলছেন? জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি। তোমাদের মনে পড়বে ছোট্টবেলায় পড়া সহজ পাঠের সেই লাইন, ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি, তাই না? সেখানে দিঘির চারপাশে তালের বন ছিল, রবীন্দ্রনাথ বলেছিলেন। তোমরা সকলে পড়েছ, আমাদেরও মনে আছে। এখানে সেই রকমই একটি গ্রামের কথা, যে জোড়া দিঘি আর তার পাড়েতে তালের সারি। কিন্তু এরপরে কি বলছেন? দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সারা। আত্মদান মানে আত্মসমর্পণ। বাঁশ ঝাড় যদি কেউ দেখে থাকো, দেখবে তার পাশে যদি জলজ জায়গা থাকে, বাঁশের ঝাড় নুইয়ে পড়ে সেই জলের ওপরে, যেন সে নিজেকে সমর্পণ করে দিচ্ছে। আত্মদানের সারা। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। খুব ক্ষোভের সঙ্গে কবি এই কথাটি আমাদের মনে করিয়ে দিয়েছেন। যারা আমাদের প্রতিদিন বাঁচিয়ে রাখেন সেই মাঠের সম্রাট কিষান, চাষি ভাইরা, তাদের কিন্তু বাঁচার যে অবস্থান, যে জায়গা, সেই গ্রাম, তা কিন্তু ভীষণভাবে অস্বাস্থ্যকর। সেখানে প্রতিদিন হয়তো জমা জল, পরিচ্ছন্নতার কোনো জায়গা নেই, ব্যবস্থা নেই, কেননা পাকা রাস্তা নেই, ড্রেনেরও তেমন ব্যবস্থা নেই। সড়ক এবং ড্রেন ব্যবস্থা এখন অনেক গ্রামে হয়েছে, তবুও ভারতবর্ষ তো অসংখ্য গ্রামের দেশ, এবং সেখানেই বাস করেন এই কিষান ভাইয়েরা। তো সেখানে জমা জলে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি মশার চাষ হয় একেবারে। সেই জন্য সেখানকার মানুষেরা, দরিদ্র মানুষেরা খুব কষ্ট পান। পচা জল আর মশাই যেন তাদের অহংকার, এটা আসলে তির্যকভাবে বলা। খুব ক্ষোভের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কিষান পাড়া তাই বলে একেবারে শেষ হয়ে যায় না। আপন প্রাণের শক্তিতে তারা বংশ পরম্পরায় বেঁচে থাকেন, আর মাঠে মাঠে ফসল ফলান, আমাদের মুখে দুমুঠো অন্ন যোগান। প্রতিদিন এরা নিজেদের প্রাণের বিনিময়ে, প্রাণের মূল্যে তাদের সেই ত্যাগ স্বীকারের কথা এখানে বলেছেন কবি। আমরা এরপরে দেখে নেব এই প্রথম এবং দ্বিতীয় স্তবকে যা পড়লাম তার কিছু প্রশ্ন এবং উত্তর। চলো আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন, বৃষ্টিমুখর গ্রামে ঘড়ির কাঁটা থেমে গেছে এমন বলেছেন কেন কবি? উত্তর, বৃষ্টিমুখর ভেজা গ্রামটিতে শহুরে যান্ত্রিকতা নেই, নেই ব্যস্ততা। এ যেন এক অন্য জগৎ, যেখানে সময় থমকে গেছে। গ্রামের এই শান্ত স্থির পরিবেশের কথা বলতে গিয়ে কবি ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে যাওয়ার কথাটি বলেছেন। 2 নম্বর, নীরব এখানে অমর কিষান পাড়া। কেন কিষানদের অমর বলেছেন কেন? গ্রামের অভাব, অস্বাস্থ্য, দুঃখ, দারিদ্র্য নিয়ে বসবাসকারী কিষান পাড়া নীরব, কারণ তাদের অন্য সংস্থানই জীবন। আনন্দ কোলাহলের সুযোগ আর আসে না। হাজারো সমস্যার মধ্য দিয়ে কিষান মানুষ প্রাণপাত পরিশ্রমে সোনার ফসল ফলান। যুগে যুগে তারাই খাদ্য যোগান পৃথিবীকে, নিজে বাঁচেন, আমাদের বাঁচান। তাই তারা মৃত্যুঞ্জয়, তারা অমর। আমরা এরপরে 2টি স্তবক আবার দেখে নেব একটি চলচ্ছবির মধ্যে দিয়ে। চলো আমরা দেখি।
এই গ্রামের পাশে মজা নদী 12 মাস। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। কিষানকে ঘরে পাঠায় যে আলপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে। সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। এই দুটি স্তবকে কি পড়লাম, কি দেখলাম, চলো একবার ব্যাখ্যা করে বুঝে নিই। বলছেন এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, অর্থাৎ সারা বছরে নদী মজে থাকে। মজা নদী মানে, এখানে মজা মানে কিন্তু আনন্দ নয়, এই শব্দটির অর্থ একেবারে কথ্য ভাষায় আমরা পাই মজে যাওয়া নদী। যে নদীতে জল শুকিয়ে গেছে, জলের অভাবে তা কর্দমাক্ত হয়ে থাকে, কাদায় ভরে থাকে, তাই বলছেন এই গ্রামের পাশে মজা নদী 12 মাস। 12 মাস সে শুকিয়ে থাকে, কিন্তু বর্ষায় আজ বিদ্রোহ বুঝি পড়ে। তোমরা দেখলে এই যে ছবিটা দেখলাম আমরা একটু আগে, যে ভিডিওটা, তাতে তোমরা দেখেছো যে নদী কুলকুল করে বয়ে চলেছে, অর্থাৎ ওই নদীতে এখন বৃষ্টির জলে সে পরিপুষ্ট। এবং বলছেন কবি বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। বিদ্রোহ মানুষ কখন করে? যখন কোনো জিনিস তার ভালো লাগে না, সবাই মিলে একসাথে হইচই করে সেটার বিরুদ্ধে প্রতিবাদকে আমরা জানি বিদ্রোহ করে। যেমন সাঁওতাল বিদ্রোহ তোমরা পড়েছো, বা হুল বিদ্রোহ তোমরা পড়েছো ইতিহাসের পাতায়। তেমনি এই যে মজা নদী সারা বছর সে শুকিয়ে থাকে, চুপ করে থাকে যেন মুখ বুজে, বর্ষায় সে দুকুল ছাপিয়ে বইতে থাকে, একেবারে গ্রামের পথঘাট ভাসাতে থাকে, এই যেন নদীর বিদ্রোহ। তাই বলছেন বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস। গোয়াল অর্থাৎ যেখানে গবাদি পশুরা থাকে, গরু বাছুর বা মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি গ্রামের মানুষ যাদের পোষেন গোয়ালে, তারা সেইখানে থাকে সারা বছর। তাদের খাদ্যের যোগান ওই মাঠ থেকে তারা পায়, তেমনটা পায় না, কিন্তু বর্ষায় সবুজ হয়ে ওঠে গ্রামের মাঠ ঘাট, এবং তারা যেন ইশারা করে। ইশারা আমরা বন্ধুদের করি, চল খেলতে আসবি, চুপি চুপি ইশারা করি, এরকম করে হাত দিয়ে ডাকি বা চোখ দিয়ে ডাকি, নানান রকম করে ইশারা করি, অর্থাৎ আমাদের সঙ্গে আসতে বলি। আর কবি কি সুন্দর করে এখানে বলেছেন দেখো, বর্ষায় যে সবুজ মাঠ ঘাট ভরে গেছে, সেই সবুজ মাঠ ঘাট যেন বর্ষায় ইশারা করছে গোয়ালে। কি ইশারা পাঠাচ্ছে? এবারে এসো আমাদের কাছে, তোমরা পেট ভরে খাও, এমন করে যেন ইশারা করছে। আর বলছেন শুধু যে মাঠঘাট গোয়ালে ইশারা পাঠাচ্ছে এমনটাই কিন্তু নয়, তা সেই মাঠঘাট যেন সবুজ ঘাগরা পরেছে। ঘাগরা তোমরা জানো, মেয়েদের একদম এক রকমের পোশাক, কোমর থেকে পা পর্যন্ত ধাপে ধাপে থাকে থাকে নামে, সেই রকম একটা পোশাক। বর্ষায় গ্রামের পথঘাটে ওই রকম যেন সবুজে সবুজ ঘাগরায় হয়ে ওঠে, সেরকম সুন্দর মনে হয় গ্রামটা যেন সবুজ ঘাগরা পরেছে। আমি তোমাদের জন্য একটা ছবি তুলে এনেছি, একটি গ্রামের নদীর পাশে কেমন করে বর্ষায় ঘাগরা পরা ছবি মনে হচ্ছে যেন। একটু দেখো তোমরা, দেখেছো? এই গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে, কেমন ধাপে ধাপে নেমে এসেছে নদীর পাড়ে, গ্রামের পথ যেন ঘাগরা পরে আছে সে। আর পরের স্তবকে আমরা দেখছি রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে। স্বাগত জানাই আমাদের বাড়িতে যদি কেউ আসে, আমাদের স্কুলে যদি কেউ আসেন, তাকে আসুন আসুন বা এসো এসো বলে আমরা বলি, তো তাকে স্বাগত জানানো বলে। অতিথিকে আপ্যায়ন করে ঘরে নিয়ে আসা। রাত্রিকে স্বাগত জানায় সন্ধেবেলায় যে শাঁখ বাজে, সেখানে গ্রামের মানুষ কিন্তু সন্ধেবেলায় এখনো প্রতিদিন শাঁখ বাজান। শাঁখ বাজলেই আমরা বুঝি সন্ধে হয়েছে। গ্রামের ছেলেমেয়েরা তারা মাঠের থেকে বুঝতে পারে মা শাঁখ বাজাচ্ছেন, এবার বাড়ি যেতে হবে। সকলে বুঝতে পারেন, যে কৃষকরা চাষ করছেন তারা সন্ধে নেমেছে বুঝতে বুঝতে হয়তো তাদের হয়তো সময় পেরিয়ে যায়, তারা কাজে মগ্ন থাকেন। শাঁখ বেজেছে, এবার আমাদের ছুটি, বাড়ি যেতে হবে। রাখাল বাড়ি ফিরে আসে। তাহলে সন্ধে এখানে
এখানে রাত্রি স্বাগত সান্ধ্য শাখে। গ্রামের মানুষ কিন্তু রাত্রিবেলায় মোটেই কাজ করেন না, প্রকৃতির নিয়মেই তারা চলেন। দিনের নিয়মে কাজের নিয়ম, রাত্রিতে বিশ্রামের নিয়ম। তারা সমস্ত কাজ মিটিয়ে দিয়ে কামার, কুমোর, চাষি, জেলে, সকলে তাঁতি, তারা সকলে রাত্রিবেলায় বিশ্রাম নেন। সেই স্বাগত জানায় সন্ধেবেলায় বাজা শাঁখ। আর সেই শাঁখ বাজলে কি হয়? কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। তোমরা আলপথ জানো তো কাকে বলে? আল আসলে জমির মাঝখানে যে একটু উঁচু করে দুটো জমির মাঝখানে বিভাজন করা হয়, তার উপর দিয়ে হেঁটে আসেন কৃষক, তাকে বলা হয় আলপথ। আমরা একটু আগে চলচ্ছবিতে কিন্তু দেখেছি যে দুটি কৃষি জমির মাঝখানে সেই একটু উঁচু জায়গা, ওইটাকে বলা হয় আলপথ। তার উপর দিয়ে সান্ধ্য শাঁখের আওয়াজে কৃষক ঘরে ফিরতে থাকেন। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। সারাদিন ধরে গ্রামীণ মানুষ ব্যস্ত থাকেন কাজে, সন্ধেবেলায় বটতলায় গিয়ে তারা জনমত জড়ো হয়, সেখানে জনমত আদান প্রদান করেন, অর্থাৎ নিজেদের মতামত। গ্রামের কোনো ঘটনা, কারুর কোনো সমস্যা হয়েছে কিনা, কারুর বাড়িতে কোনো উৎসব আছে কিনা, সে বিষয়ে পারস্পরিক সহায়তা কিভাবে করবেন, সমস্ত মতামত তারা বটতলায় বসে আলোচনা করেন এবং সেখানে সিদ্ধান্ত নেন। তাই বলছেন যে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। এই যে দুটি স্তবক পড়লাম, এই দুটি স্তবকের থেকে আমরা কি কি ধরনের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর পেতে পারি, চলো একটু দেখে নিই। তৃতীয় ও চতুর্থ স্তবকের প্রশ্ন এবং উত্তর। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এর তাৎপর্য। উত্তর, গ্রামের নদী বছরের প্রায় 12 মাসই জলের অভাবে মজে কাদামাখা হয়ে থাকে। বর্ষাকালে বৃষ্টির জলে নতুন করে প্রাণ ফিরে পায় সে। তখন সেই নদী দুকুল ছাপিয়ে গর্জন করে প্লাবিত করে তার দুকুল, দেখা দেয় বন্যার আশঙ্কা। কবি আসলে প্রতীকী ভাষায় বলতে চেয়েছেন, সারা বছরের শুষ্কতা সয়ে মুখ বুজে ঝিমিয়ে পড়ে থাকা নদী যেন বর্ষার জলে পূর্ণতাপে হঠাৎ বিদ্রোহীর মতো গর্জে ওঠে। বৃষ্টিমুখর শান্ত গ্রামের এই নদীর স্রোতকে কবি বিদ্রোহী রূপে কল্পনা করেছেন। পরবর্তী প্রশ্ন, গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এই কথার অর্থ কি? উত্তর, গ্রামটির মাঠ প্রান্তরের বর্ষাপুষ্ট সবুজ নবীন ঘাসেরা যেন বারতা পাঠায় গোয়ালে। গবাদি পশুরা যেন তাদের ইশারায় আহ্লাদি মনে মাঠে ধেয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ পরপর আমরা প্রথম স্তবক থেকে যে প্রশ্নগুলো পাচ্ছি, এখানে তৃতীয় এবং চতুর্থ স্তবকে তার শেষ প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, সন্ধ্যা কিভাবে জনমত জড়ো করে? সন্ধ্যাবেলায় প্রাচীন বটতলায় জড়ো হন গ্রামের প্রবীণ মানুষেরা। তাদের মিলিত গল্পে, তর্কে, আলোচনায় মুখর হয় সন্ধ্যা। তাই কবি বলেছেন, সন্ধ্যা এখানে জড়ো করে জনমত। আমরা তৃতীয় চতুর্থ স্তবকের প্রশ্ন উত্তর, সম্ভাব্য প্রশ্ন উত্তর জেনে নিলাম। তোমরা নিজেদের মতো নিজেরা করে লিখে এগুলিকে অভ্যাস করতে পারো। তারপরে আমরা যাব এর পরবর্তী দুটি স্তবকের আলোচনায়, অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ স্তবকের আলোচনায়। তার আগে আমরা আবারও একটি ভিডিও দেখে নেব। তোমাদের জন্য আমি সেই ভিডিওটি বানিয়ে এনেছি সমাজ মাধ্যমের বিভিন্ন ছবি এবং নিজের তোলা কিছু ছবি থেকে। আমি বলে এই কবিতাটির এই দুটি অংশ আবৃত্তি করে তোমাদের জন্য এনেছি। এখানে বিখ্যাত একজন শিল্পী জয়নুল আবেদিনের ছবি রয়েছে, একেবারে প্রথমেই রয়েছে দুর্ভিক্ষের ছবিতে। চলো আমরা দেখে নিই। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক
দিশাহারা দিকে দিকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্তবকে গ্রামটির প্রাকৃতিক প্রাচুর্যের ছবি, যন্ত্রণার ছবি এবং প্রতিদিনের অভ্যাসের ছবি দেখেছিলাম। এর পরের যে দুটি স্তবক এইমাত্র আমরা চলচ্ছবিতে শুনলাম, সেখানে কিন্তু আমরা বইতেও পড়তে গিয়ে দেখব যে গ্রামীণ মানুষের প্রতিদিনের সংগ্রামের কথা রয়েছে। একটু পড়ি। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। দুর্ভিক্ষের আঁচল, শাড়ির আঁচল আমরা গায়ে জড়াই কখন? মায়েরা তোমাদের গায়ে জড়িয়ে দেন কখন? যখন ধরো আমাদের ঠান্ডা লাগে বা বৃষ্টির ছাঁটের থেকে আড়াল করবার জন্য আঁচলটাকে এইভাবে আমরা গায়ে অনেক সময় জড়িয়ে নিই। কেন জড়িয়ে নিই বললাম, যে বিভিন্ন রকম এই যে এইভাবে আমরা আঁচল জড়াই, তাই তো? এই যে আঁচল জড়ানো হয় নিজেকে আড়াল করার জন্য, আবরণ দিয়ে। কিন্তু এখানে কি বলেছেন কবি? দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে। দুর্ভিক্ষের আঁচল, দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, অর্থাৎ খরা বা অতি বন্যা, এসবের জন্য, অতিবৃষ্টিতে যে বন্যা, তার জন্য মানুষের খাদ্যের অভাব হয়, ভিক্ষার অভাব হয়। কারুর কাছ থেকে চেয়েও তারা খাদ্য পান না জোগাড় করতে। নিজেদের প্রাণ ধারণের খাদ্যের সংস্থান করা সম্ভব হয় না গ্রামীণ মানুষের। এই নিত্য অনাহার, তা কিন্তু তারা সহ্য করেন। গ্রামীণ মানুষ সবসময় যে অন্য কোনো কাজ করে রোজগার করেন তা তো নয়। গ্রামের যা সাধারণ কাজ, চাষবাস করেন, নদীতে মাছ ধরেন, নদী পুকুরে, বা তাঁত বোনেন ইত্যাদি কাজ করেন এবং সামান্য রোজগারে অন্ন সংস্থান হয় তাদের। কিন্তু মাঠে যদি ফসলই না ফলে তাহলে তাদের ভীষণ কষ্ট, তারা খাবার পান না। তখন তারা কি করেন? সেই রকম অনাহার, নিত্য অনাহারের ক্লিষ্টতা সহ্য করেই কিন্তু তারা তাদের জীবন ধারণ করেন। বলছেন এই গ্রামের লোক আজও সব কাজ করে। এ গ্রাম কোনো নির্দিষ্ট গ্রাম নয়, আমাদের দেশের যে কোনো গ্রামেরই এই একই দৃশ্য। দুর্ভিক্ষের আঁচল জড়ানো মানুষ, তাদের অনমনীয় জীবনবোধে তারা কাজ করেন। তারা কাজ করেন বলেই তাদের নিত্য কর্মধারাতেই কিন্তু আমরা খেয়ে পরে বেঁচে থাকি। এ কথা যেন আমরা মনে রাখি। কবি সুকান্ত আমাদের সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আর কি বলছেন? এর সঙ্গে তারা যে খুব কষ্ট করে মন খারাপের সঙ্গে কাজ করেন তা না, তাদের এই প্রতিদিনের সৃষ্টিকর্মের মধ্যে আনন্দ জেগে থাকে। আনন্দ না হলে তো সৃষ্টি হয় না। দেখো পরের লাইনেই বলছেন, কৃষক বধূরা ঢেঁকিকে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। কৃষকের যারা বধূ, চাষি বউ, তারা ঢেঁকিকে নাচান। ঢেঁকি ধান ভানার এক রকমের কাঠের যন্ত্র, তা দিয়ে তারা ধান ভেনে বা চাল ভেনে তৈরি করেন। ধান ভেনে চাল করেন, চালের আটা তৈরি করেন, এইরকম ভাবে তারা করেন। এই যে নাচান শব্দটার মধ্যে একদিকে যেমন জীবনের ওঠাপড়া, অর্থাৎ আজকে কষ্টে আছি কালকে ভালো থাকবো, চক্রবৎ পরিবর্তান্তে দুঃখানি চ সুখানি চ। তোমরা আমার ক্লাস 7-এর ছেলেমেয়েরা, তোমরা তো সংস্কৃত পড়তে শুরু করেছো, তোমরা নিশ্চয়ই জানবে এই কথাটা, যে চক্রের মতন দুঃখ এবং সুখ। আজকে যদি দুঃখে থাকি, পরের দিনই সেই চাকা ঘুরে আবার সুখ চলে আসবে। নিরন্তর দুঃখ বা সুখ থাকে না। সেই জন্য ওই গ্রামের কৃষক বধূরা জানেন, তারা ঢেকির মধ্যে দিয়ে সেই জীবনবোধের প্রকাশ ঘটান। আমি একটুখানি দেখাবো সেই ঢেকির নাচন। TV9 বাংলা থেকে এই অংশটি আমি সংগ্রহ করেছি। তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য। তোমরা একটু দেখে নাও কেমন। চলছে চাল ভেনে আটা তৈরির কাজ। চলছে চাল ভেনে আটা তৈরির কাজ। দেখতে পাচ্ছ তোমরা সকলে? দেখলে এই যে ঢেঁকি কাঠের, একজন মানুষ তাতে আস্তে আস্তে করে চালের আটাটা তুলে নিচ্ছেন, আরেকজন পা ফেলছেন। তোমরা সি-স বা ঢেঁকি দোলনায় নিশ্চয়ই চড়েছো, পার্কে, বাগানে, কোথাও। তোমার এক বন্ধু যখন বসে পড়ে তখন তুমি উঠে যাও, আবার তুমি চাপ দিয়ে যখন বসো তখন সে উঠে যায়। এই যে ঢেঁকি দোলনা, সেটা কিন্তু আমাদের এই গ্রামীণ যে ঢেঁকি যন্ত্রটি, তার থেকে কিন্তু আমরা সেই ধারণাটি পেয়েছি। তো কৃষক বধূরা সেই ঢেঁকি নাচান নিজেদের পায়ে, আর প্রতি সন্ধ্যায়
তারা দীপ জ্বালান, আলোকিত করেন নিজেদের সংসারকে। সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে মানুষের এই নিরন্তর জীবনবোধ, এই বাঁচতে চাওয়ার ইচ্ছা, এই জীবন সংগ্রাম, তাকেই কিন্তু সম্মান জানিয়েছেন কবি। তারপরে বলছেন শুধু এখানেই শেষ নয়, এক প্রজন্ম পরবর্তী প্রজন্মে এই জীবনমুখীনতার কথাটিকে পৌঁছে দিয়ে যান, জীবনের এই দুঃখ কষ্টের থেকে উত্তরণের মন্ত্রকে পৌঁছে দিয়ে যান। কিভাবে? রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। ঠাকুমা শুধু রূপকথার গল্প, রাক্ষস খক্ষসের গল্প, রামায়ণ মহাভারতের গল্প শোনান তাই নয়, তিনি শোনান জীবনের গল্প, জীবন গাথা। আকালের সময় আমাদের দেশে 1350 সালে অত্যন্ত কষ্টের একটা ঘটনা ঘটেছিল, দুর্ভিক্ষ। তোমরা তো ইতিহাস পড়ো, 76-এর মন্বন্তর জানো, তোমরা এই 1350 বঙ্গাব্দের যে মন্বন্তর, তার কথাও হয়তো শুনেছ বা পড়বে। বিভিন্ন কবিতায়, নাটকে, গল্পে, প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় আমরা পাই, বা বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে আমরা পাই। আরও বড় হবে, তোমরা পড়বে, তোমরা জানবে। কিন্তু দেশটা আমাদের ফুরিয়ে যায়নি, শেষ হয়ে যায়নি। আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন এই মানুষেরা। কিন্তু একটা সময় তাঁদেরও বড় অসহনীয় হয়েছিল তাদের অবস্থা। তাই তারা দুমুঠো অন্নের জন্য, সামান্য একটু ফ্যান জোগাড়ের জন্য শহরের পথে চলে এসেছিলেন, দিকবিদিকে দিশেহারা হয়ে গেছিলেন। সেই গল্প ঠাকুমা তার নাতনিকে শোনান, যে কেমন করে দিশেহারা লোক চলে গিয়েছিল। কিন্তু সেখানেই শেষ নয়, সকলে চলে যাননি, বা চলে গিয়েও ফিরে এসেছেন। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায়, স্বাগত কবিতায় আমরা পেয়েছি সেই ফিরে আসার গল্প। তো এখানে আমরা দেখব যে কেমন করে ঠাকুমা গল্প শোনান। তোমাদের বইতেই সেই ছবিটা রয়েছে, এই যে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, তোমাদের বইতে সেই ছবি রয়েছে, তোমরা দেখে নেবে। 74 পৃষ্ঠায় তোমাদের কবিতা, ঠিক তার আগের পৃষ্ঠায় চিরদিনের সুকান্ত ভট্টাচার্য লিখে এই ছবির রয়েছে, কিন্তু তোমাদের বই থেকেই নিয়েছি আমি। তো আমরা এরপরে এই পঞ্চম এবং ষষ্ঠ স্তবকের প্রশ্ন এবং উত্তরগুলি একটু আলোচনা করে নিই। চলো। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে, এই কথাটির অর্থ কি? তা সত্ত্বেও গ্রামের মানুষ কেমন বলে কবি মনে করেন? কবিতায় দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে বলতে কবি বলতে চেয়েছেন যে দুর্ভিক্ষ, অনাহার জাতীয় বিপর্যয় গ্রাম্য জীবনের ভাগ্যে নিত্য নৈমিত্তিক আস্তরণের মতো জড়িয়ে গেছে। আর পরের অংশটি, মানে 6-এরই দ্বিতীয় অংশটি, তা সত্ত্বেও গ্রামের মানুষ কেমন বলে কবি মনে করেন, তার উত্তর, গ্রামের মানুষকে বহুবার প্রাকৃতিক বিপর্যয় ও দুর্ভিক্ষের সাথে লড়াই করতে হয়েছে। কেউ লড়াই করে বেঁচেছে, কেউ বা মুছে গেছে লড়াই করতে গিয়ে, হারিয়েছে কত প্রিয়জনকে। এসবের মধ্যেও শান্ত গ্রামের মানুষ বেঁচে থাকার রসদ জোগানোর প্রতিনিয়ত কাজ করে চলেছেন। কৃষক, কামার, কুমোর, তাঁতি সবাই যে যার কাজ করে চলেছেন। তারপরের প্রশ্ন, গল্প শোনায় যে নাতনিকে, কে, কিসের গল্প বলেন? 1350 সালে বাংলার দুর্ভিক্ষের সময়ে মানুষের কি অসহায় অবস্থা হয়েছিল সেই গল্পের ইঙ্গিত আছে এখানে। ঠাকুমা তার নাতনিকে সেই ফেলে আসা দিনের গল্প শুনিয়ে যেন গ্রামের মানুষের দুর্দম জীবন গাথার গল্পই শোনান। এরপর আমরা একটু জেনে নেব, এতক্ষণ আমরা যে পড়লাম এই পর্যন্ত কবিতার বিভিন্ন শব্দার্থ তোমাদের একটুখানি বলে দিই, একটু লিখেও নিতে পারো তোমরা। দেখো, চিরদিনের এই কবিতাটির কিছু বিশেষ শব্দের অর্থ। বৃষ্টি মুখর অর্থ বৃষ্টির শব্দে ভরা। আত্মদান মানে পরের জন্য জীবন দান বা নিজের জীবন দান। ইশারা ইঙ্গিত। মজা নদী অর্থ জলহীন বা মরে আসা নদী। ঢেকি শব্দের অর্থ শস্য ভাঙা বা কুটবার জন্য কাঠের প্রাচীন যন্ত্রবিশেষ। দাওয়া মানে বারান্দা বা রোয়াক। সান্ধ্য শাঁখ সন্ধেবেলায় শাঁখের শব্দ। আকাল
অর্থ দুর্ভিক্ষ বা দুঃসময়। কিষাণ শব্দটির অর্থ তোমরা জানো, কৃষক বা চাষি। দিশাহারা অর্থ দিক হারানো কিংবা উদ্ভ্রান্ত। আর জনমত মানে সাধারণ মানুষের অভিমত। রব অর্থাৎ ধ্বনি বা আওয়াজ। আর ঘোষিত মানে প্রচারিত। আমরা কয়েকটি ব্যাকরণ, পাঠ্যাংশের ব্যাকরণও জেনে নিই। চলো, তোমাদের হাতে কলমে অংশ থেকে আমরা সন্ধি বিচ্ছেদ দেখে নিই। বৃষ্টি, বৃষ যুক্ত তি, অন্ধকার। এখানে বৃষ, তারপরে একটা তোমরা চিহ্ন দেবে, হসন্ত চিহ্ন। বৃষ হসন্ত হবে, যুক্ত তি। অহং যুক্ত কার, অহংকার। স্বাগত, সু যুক্ত আগত, স্বাগত। পরস্পর, পর যুক্ত পর, পরস্পর। আর দুর্ভিক্ষ, এটা বিসর্গ সন্ধি, দু যুক্ত ভিক্ষ, দুর্ভিক্ষ। এরপর বিপরীতার্থক যে শব্দগুলো, সেই বিপরীতার্থক শব্দগুলি আমরা দেখে নিই। দেখো, আমি ক্রস চিহ্ন দিয়েছি, অর্থাৎ মুখর মানে মৌন নয়, তার বিপরীত। মুখরের বিপরীত মৌন, অহংকারের বিপরীত নিরহংকার, অন্ধকারের বিপরীত আলোক, একটানার বিপরীত মাঝে মাঝে, বিচিত্র এই শব্দটির বিপরীত শব্দ হলো একরকম। এগুলো কিন্তু সমস্তই বিপরীত শব্দ। এরপরে আমরা আমাদের অবশিষ্ট যে দুটি স্তবক রয়েছে, অর্থাৎ এখানে সকাল ঘোষিত পাখির গানে, এই অংশ দুটি আমরা প্রথমে চলচ্ছবি দেখে নেব, তারপর আমরা ব্যাখ্যায় যাব। চলো দেখি। এখানে সকাল ঘোষিত পাখির গানে, কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সকাল সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। সারাটা দুপুর হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। সেদিন জল ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। সে দেখে নেয় কোনো মতে। আমরা একেবারে শেষ সপ্তম এবং অষ্টম স্তবকের চলচ্ছবিটি দেখলাম। এবার আমরা বইয়ের থেকে পরপর সেই দুটি স্তবকের লাইন বাই লাইন ব্যাখ্যায় যাই। চলো। এখানে সকাল ঘোষিত পাখির গানে। পাখির গান সকালের ঘোষণা করে। আমাদের যাদের বাড়ির আশপাশে গাছপালা আছে, সবুজ আছে, আমরা সকালবেলা কিন্তু ঘুম ভেঙে যায় আমাদের সকলেরই পাখির গানে। আর গ্রাম তো চারিদিকে গাছপালা ভর্তি, তাই সেখানে কিন্তু আরো অনেক পাখি থাকে, তাই গ্রামের সকাল পাখির গানে হয়। আমরা আগের স্তবকগুলিতে পড়েছিলাম যে সন্ধ্যা এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে। কিন্তু এখানে আমরা দেখছি যে সেই রকম শাঁখ তো কোনো মানুষ বাজাচ্ছেন, আর এখানে পাখির গান। প্রকৃতি সকাল ঘোষণা করছে। তোমাদের মনে পড়তে পারে, তোমরা হয়তো অনেকেই প্রতিদিন তোমাদের স্কুলে প্রার্থনা সভায় এই গানটি করো। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। তো সেই গানে কিন্তু একটা লাইনে আমরা পাই, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে। আমাদের দেশটা তো এমনই, সুন্দর সবুজ হরিত ক্ষেত্রে ভরা সে দেশ, সকল দেশের সেরা। সেই দেশের গ্রামে এখনো কিন্তু প্রতিদিন পাখির গানে ভোর আসে। তো কবি এখানে বলছেন, এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। আলাদা করে অ্যালার্ম দিতে হয় না, আলাদা করে ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে বলে কেউ তাদের মনে করিয়ে দেন না। যেই সকাল হয় পাখির গানে, অমনি সকলেই নিজের মতো প্রকৃতির ডাকে যে যার কাজে যোগ দিতে যান। নিজেদের স্বভাবের মধ্যে সেই শৃঙ্খলা বোধ গ্রামের মানুষের আছে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র
বিচিত্র ধ্বনি ওঠে। খেতে চাষি চাষ করেন, তার কানে বিচিত্র ধ্বনি কেন বলেছেন কবি? গাছের পাতার সরসর মরমর সে তো আছে, কোথাও জল পড়ার শব্দ, নদীর কুলুকুলু শব্দ সেও তিনি শুনতে পান। আর সারাটা দিন ধরে তাঁত বনে জেলে মাছ ধরে, তার যে শব্দ নদীতে, বা ঠকা ঠাই ঠাই কাঁদিছে নেহাই সেরমভাবে কামার কাজ করেন, কুমোর ঘর ঘর করে তার চাকা ঘোরান। এই যে পারিপার্শ্বিক বিচিত্র শব্দাবলী, সেই শব্দ ক্ষেতের চাষির কানে জীবনের শব্দ পৌঁছে দেয়। আমাদের মনে পড়বে অনেকেরই, বা আমার ছেলে মেয়েদের আমি বলবো, আরোগ্য কাব্যগ্রন্থে ওরা কাজ করে এই কবিতার একটি অংশ তোমাদের আমি লিখিয়েও দেব এর পরে, সেই অংশটি কিন্তু এর সঙ্গে মিলিয়ে পড়তে পারো। রবীন্দ্রনাথ ওরা কাজ করে এই কবিতায় বলেছেন, গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিনরাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করেছে মুখর। এই যে গুরু গুরু গর্জন গুনগুন স্বর, এই মানুষের প্রতিদিনের কাজের শব্দ, সে শব্দ অবিরত চলেছে। রাজা আসে রাজা যায়, এদের কাজে কিন্তু ছেদ পড়ে না। এরা পৃথিবীর রাজনৈতিক ঘটনাবলীকে তুচ্ছ করে প্রতিদিন নিজেদের কাজে লেগে থাকেন বলেই আমরা প্রত্যেকে এত সহজে আমাদের প্রতিদিনের জীবন, আমাদের খাওয়া পড়া, ভালো লাগা, আনন্দ, হাসি গান সব কিছু বজায় রাখতে পারি। এখানেও কিন্তু সে কথাই কবি বলেছেন। তারপরে একদম শেষ স্তবকে আমরা পাই চরম ইতিবাচকতার কথা। এই যে এতক্ষণ ধরে আমরা জানলাম যে গ্রামের মানুষ কত কষ্ট করে জীবন সংগ্রামে বেঁচে থাকেন, ফসল ফলান, কাজ করেন, কিন্তু আনন্দের সঙ্গেই করেন, মনে তাদের আনন্দ থাকে। সেইটা আমরা দেখব, সেই আনন্দ আমাদের জীবনে কিভাবে কবি ব্যক্ত করেছেন। একেবারে শেষ অষ্টম স্তবকে যাই। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। কৃষক বধূ সে ঘোমটা দিয়ে জল আনতে যায়, আর জল আনতে যাওয়ার সময় হঠাৎ ঘোমটা তুলে তার চোখে পড়ে যে মাঠে যে ফসল ফলিয়েছিল তার কৃষক স্বামী, বা সে নিজেও হয়তো ধান রুইয়েছিল, সেই ফসলে ভরে উঠেছে, সোনার ধানে, সোনার গমে, সোনালী ফসলে ভরে উঠেছে। আসছে সোনার দিন, সুবর্ণ যুগ, তাদের আনন্দের দিন। গ্রামীণ মানুষের তো ধানই ধন, তাই সুবর্ণ যুগ আসছে, এমন কথাটি কবি আমাদের বলেছেন একেবারে শেষ স্তবকে। চলো এই স্তবক দুটির প্রশ্নোত্তর আমরা দেখে নিই। সপ্তম ও অষ্টম স্তবকের প্রশ্ন ও উত্তর। একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে কোথায়, বিষয়টি ব্যাখ্যা করো। বৃষ্টিমুখর এক গাঁয়ে কৃষকের শুনতে পাওয়া এই বিচিত্র ধ্বনির কথা বলেছেন কবি। গ্রাম্য মানুষ দারিদ্র্যের কারণে দুর্ভিক্ষের কবলে পড়ে বারংবার নিপীড়িত হয়েছে, তবুও তারা বেঁচে থাকার লড়াই থামায়নি। অভাবের কষ্টকে শরীরে আর মনে স্বীকার করে নিয়েই তারা ঘুরে দাঁড়ায়, আর তাতেই তাদের জীবন সংগ্রামের জয়ধ্বনি। দিনে দুপুরে এই গ্রামের পাখির ডাক আর কৃষক, কামার, কুমোর, তাঁতিদের কর্মমুখরতাকে কবি বিচিত্র ধ্বনি বলেছেন। পরের প্রশ্ন, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, ব্যাখ্যা লেখো। কবিতায় কবি বুঝিয়েছেন যে গ্রামের কৃষকদের দুর্দম উদ্যোগে ফলানো নতুন ফসলেই মানুষের ভালো সময় আসে। দুঃখ দারিদ্র্য সহ্য করে এরা সমাজের খাদ্য যোগান। সমস্ত দুঃখ দারিদ্র্য দুর্ভিক্ষের ঝড় ঝাপটা পেরিয়েও কৃষকেরা এইভাবেই মানুষকে বাঁচিয়ে রাখেন। তাদের ফসলের শ্যামলিমায় খিদে মেটানোর আশ্বাসেই মানুষের সভ্যতার সুবর্ণ যুগ আসে। আমরা সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম। আমি আশা করব আমার ছেলেমেয়েরা এই প্রশ্নগুলি এবং উত্তরগুলি জেনে নিয়ে নিজেদের ভাষায় নিজেদের মতো করে উত্তর লিখবে। আমরা চলো দেখে নিই। তোমাদের বলেছিলাম সমার্থক উদ্ধৃতি যে দুটো আমি বললাম কবিতা পড়াতে পড়াতে, সেই দুটো উদ্ধৃতি দেখে নিই। তোমরা ইচ্ছে করলে খাতায় লিখে নিতে পারো।
মিলিয়ে পড়তে পারো। দেখো, সমার্থক উদ্ধৃতি ওরা কাজ করে থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটু অংশ, মাঝখানের অংশ। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রে গাঁথা পড়ি, দিনও যাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। আমরা যে কবিতায় যে কৃষকদের কথা পড়লাম, কামার কুমোর তাঁতিদের কথা পড়লাম, তাদের সকলের কথা এইভাবে রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতাতে আছে। আর সেই গুরু গুরু গর্জন গুনগুন স্বরই কিন্তু ক্ষেতের চাষি শুনতে পেয়েছেন সারা দিন ধরে কাজ করতে করতে। দুঃখ সুখ ব্যতি রেখে, দিন রাত ব্যতি রেখে তারা জীবনের মহামন্ত্রধ্বনি এইভাবেই মন্ত্রিত করে তুলছেন। আর আরও একটি সমার্থক উদ্ধৃতি পাশেই আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ধনধান্য পুষ্প ভরা, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। সেখানে আমরা তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে, এই অংশটি থেকে ওই যে এখানে সকাল ঘোষিত পাখির গানে তার সমার্থক হিসেবে পেলাম। এতক্ষণ আমরা কবিতা পড়লাম, বুঝলাম, কবিতার আলোচনা যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি আমার ছেলে মেয়েদের বোঝাতে। তোমরা সকলে কবিতাটি মুখস্থ করবে এবং নিজের মতো করে উত্তর লিখবে, সবকিছুই করবে। কিন্তু এতক্ষণ ধরে পড়াশোনার পর তোমাদের সঙ্গে আমি শুনে নেব একটা গান। এই যে কবিতাটা পড়লাম সেটি গান করে আমরা গীতিরূপ তার পাবো, গেয়েছেন ডক্টর ভূপেন হাজারিকা। চলো আমরা একটু গান শুনি, সে গান তোমাদের এই পাঠ্য কবিতাটি। চলো আমরা শুনে নিই। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ছাড়ে আত্মদানের সারা। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। এ গ্রামের পাশে মজা নদী 12 মাস, এ গ্রামের পাশে মজা নদী 12 মাস। বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এ গ্রামের পাশে মজা নদী 12 মাস। গোয়ালে পাঠাই ইশারা সবুজ ঘাস, গোয়ালে পাঠাই ইশারা সবুজ ঘাস। এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। দুর্ভিক্ষের আঁচড় জড়ানো গায়ে, এ গ্রামের লোক আজও সব কাজ করে। কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে, কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে। প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে, প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে, থমকে তাকায় পাশে। ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, ঘোমটা তুলে সে দেখে নেয় কোনো মতে। সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। আমরা শুনে নিলাম গান, এবং তোমাদের সকলকেই বলবো, গান শুনি, ছবি দেখি, যাই করি, আমাদের তো পরীক্ষায় উত্তরগুলো খাতায় লিখতে হবে। আর সে খাতায় উত্তর লেখা সব থেকে সুবিধা। তোমরা নিজেদের ভাষায় যতক্ষণ অভ্যাস করবে তখনই দেখবে খুব সোজা। আর কবিতাটি কিন্তু প্রত্যেকে মুখস্থ করবে। তোমাদের হাতে কলমের 9 নম্বর যে প্রশ্ন যেগুলি দেওয়া হয়েছে 9-এর 1, 9-এর 2 করে, তোমরা দেখবে সেখানে একটি বাক্যে উত্তর
লিখতে বলা হয়েছে। যারা কবিতা মুখস্থ করবে তারা একটি বাক্যে উত্তর কিন্তু সহজেই পারবে। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে, একেবারে প্রথম লাইনেই আছে বৃষ্টি মুখর লাজুক গায়ে। তারপরে প্রশ্ন তালের সারি কোথায় রয়েছে, জোড়া দিঘির পারে। কিষান পাড়া নীরব কেন, পচা জল আর মশার অহংকারে জর্জরিত হয়ে। এইরকম ভাবে 9 প্রশ্নগুলি কিন্তু আমি লিখে দিলাম না ইচ্ছা করে, কেননা যারা কবিতাটি মুখস্থ করবে প্রথমে কবিতাটি পাশে রেখে দেখে দেখেই তোমরা উত্তর লিখে নিতে পারো, কিন্তু খাতায় উত্তর লেখার সঙ্গে সঙ্গে মনে কিন্তু সেই উত্তরটি গেঁথে নিও। কেননা যতবার তোমরা পড়বে একবার লিখলেই কিন্তু সেই লেখাটা তোমাদের মনে গেঁথে যাবে। আমাদের শাস্ত্রে আছে শতং বদ মা লিখো, অর্থাৎ যদি একবার যদি লেখো তাহলে কিন্তু সেই শতবার বলা সমান। এর অর্থ এটা নয় বলা যে 100 বার বলো কিন্তু একবারও লিখো না, এটাকে আমরা উল্টে নিয়ে করবো কি, একবার লিখবো তাহলে 100 বার তা পড়ার সমান হবে। সবাইকে বলবো খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আনন্দ করে পড়ো, আর তোমরা কবিতা মুখস্থ করো, সে কবিতার উত্তর নিজেরা লেখো। অনেক শুভেচ্ছা তোমাদের জন্য, সবাই ভালো থেকো।